পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। তেল আবিবে তেহরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধে জড়ানোর প্রশ্নে এখনও সিদ্ধান্ত নেননি ট্রাম্প। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক, চাইলেন দেশবাসীর দোয়া। অনিয়ম দুর্নীতিতে ডুবেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর্থিক কেলেঙ্কারি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিলেছে সাবেক 2 ভিসির বিরুদ্ধে। শাস্তি নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। 2027 সালে নতুন কারিকুলাম শুরু হবে 6ষ্ঠ শ্রেণী থেকে। অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় প্রবর্তনের দাবি। শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার পরামর্শ। পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব। দারিদ্র্য কেড়ে নিচ্ছে দুরন্ত শৈশব। চলতি বছরের মধ্যেই বন্ধের নির্দেশনা থাকলেও বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে এসব হামলা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার জন্য হোয়াইট হাউসে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে তেহরান। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। আইআরজিসির দাবি, তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরায়েলে এ পর্যন্ত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে বুধবার ভাষণ দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানে হামলার লক্ষ্য তাদের পরমাণু সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া। চলমান হামলার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইসরায়েল পৌঁছাচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান 60 দিন সময় পেয়েছিল, কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বুধবার সিনেট আর্মড ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। If and when those decisions are made, the department is prepared to execute. ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
ইসরায়েলে হামলা চালানোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেহরান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, আর ইসরায়েল নিরীহদের ওপর হামলা চালাচ্ছে। পরমাণু কর্মসূচি ইস্যুতে সমাধান খুঁজতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ হয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইইউ এর প্রতিনিধিদের। এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরানকে বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুই পক্ষেরই। তবুও কেউই কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করেছে, উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি তার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইইউর প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছে, তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তা করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ইসরায়েলের হাজারো বাসিন্দা। বিকল্প হিসেবে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। বুধবার সকালে প্রায় ১৫০০ যাত্রী নিয়ে ইসরায়েলি মালিকানাধীন একটি বিলাসবহুল ক্রুজ শিপ পৌঁছেছে সাইপ্রাসের লারনাকা বন্দরে। এদিকে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ইসরায়েলি নাগরিকরা। অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে এই উদ্ধার অভিযান। ইসরায়েলি বিলাসবহুল ক্রুজ শিপ MS ক্রাউন আইরিশ ভিড়েছে সাইপ্রাসের উপকূলে। মঙ্গলবার ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার সকালে পৌঁছে যায় দেশটির লারনাকা বন্দরে। জাহাজটিতে রয়েছে প্রায় ১৫০০ যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী। বার্থরাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরায়েলে এসেছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণে। যুদ্ধ শুরু হলে ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার জেরে গেল ১৩ জুন থেকে বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশসীমা। রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সেই সঙ্গে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ। বিকল্প রুট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য দেশ সাইপ্রাস এখন হয়ে উঠেছে প্রধান আশ্রয়স্থল, যেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মাত্র ৫০ মিনিট। সাগর পথে এ যাত্রার সময় প্রায় ১৫ ঘন্টা। ২ দফায় পারাপারের এই পরিকল্পনা করছে অপারেটর প্রতিষ্ঠান মানো মেরিটাইম। শুধু ইসরায়েল থেকে নয়, সাইপ্রাসে আটকা পড়া ইসরায়েলিরাও হাইফা বন্দরে ফিরবেন একই রুটে। এদিকে সাইপ্রাসের লারনাকা থেকে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের একটি ফ্লাইট বুধবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। এটাই অপারেশন সেফ রিটার্নের প্রথম সফল ফ্লাইট। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। এই উদ্ধার কার্যক্রমের আওতায় বিদেশে আটকে পড়া ৫০,০০০ ইসরায়েলিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। লারনাকা ছাড়াও অ্যাথেন্স, রোম, মিলান ও প্যারিস থেকেও উদ্ধার ফ্লাইট চালানো হবে বলে খবর পাওয়া গেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 12:15টার দিকে রাজধানীর এফআর কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাসায় থেকে চিকিৎসা চলবে বলে জানান তিনি। এর আগে সন্ধ্যা 7:47 হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন যান তিনি। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসার পর বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন বেগম জিয়া। লন্ডনে 4 মাসের চিকিৎসায় সুস্থ হয়ে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।
বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। লন্ডন থেকে দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত গুলশানের বাড়িতেই উঠছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজার পাশের এই বাড়িতেই সপরিবারে ওঠার কথা রয়েছে তার বড় ছেলের। বসবাসের উপযোগী করতে বাড়িটি সংস্কার করা হয়েছে। দলীয় সূত্র বলছে, নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রেজাউল হক রিপনের ছবিতে আহমেদ সালেহিনের রিপোর্ট। গুলশান 2-এর 196 নম্বরের বাড়িটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন তিনি এই বাড়িতে উঠবেন, এমনটি সূত্র বলছে। একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। সবুজে ঘেরা ছিমছাম একতলা দালান, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সাদা রং করা বাড়িটি কারো চোখে না পড়লেও সীমানা ঘেঁষে এতদিন ছায়া দিয়েছে মেহগুনি। নয়নাভিরাম বাড়িটির ভেতরে রয়েছে নানা প্রকারের গাছ। লন্ডন থেকে দেশে ফিরেই গুলশান 2-এর 196 নম্বরের এই বাড়িতে ওঠার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মা বেগম জিয়ার নামে 1981 সালে তৎকালীন সরকার 1.5 বিঘা জমির উপর নির্মিত বাড়িটি বরাদ্দ দেয়। চলতি মাসের 4 তারিখ নামজারির কাগজ বেগম জিয়ার হাতে তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। বিএনপি নেত্রী বেগম জিয়ার ভাড়া বাসা ফিরোজার উত্তর দিকের লাগোয়া বাড়িটি মূলত তার নামে বরাদ্দ করা ছিল আগে থেকেই। 3টি বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল ও বাগান রয়েছে বাড়ির ভেতরে। নিরাপত্তায় নিয়োজিত আছেন 10 জন পুলিশ সদস্য। বসবাসের উপযোগী করতে গত 6 মাস ধরে সংস্কার করা হচ্ছে বাড়িটি। লন্ডনে ফিরে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করেছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমানও। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলেই লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম জিয়ার নামে ক্যান্টনমেন্টের মইনুল রোডে আরও একটি বাড়ি 1982 সালে বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। 2010 সালে আদালতের মাধ্যমে সেই বাড়ি থেকে প্রথমে আইনি নোটিশ, পরে উচ্ছেদ করা হয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর কিছুদিন ভাইয়ের বাসায় থেকে পরে 2012 সালের 21 এপ্রিল ভাড়া বাসা ফিরোজায় ওঠেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত এই বাড়িতেই উঠছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তা নিয়ে রয়েছে সংশয়, জটিলতা। নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি দেশে ফিরবেন এবং সেই সময়ে তিনি এই বাড়িতে উঠবেন। তবে সবকিছু নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার উপর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন হলে গুরুত্ব কমবে জেনে লন্ডন বৈঠক নিয়ে একটি দল নাখোশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপদ বাড়ার শঙ্কায় ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভোটের প্রস্তুতিতে দ্রুত বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দলীয় নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরেই। এবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হলো বুধবার থেকে। রাজধানীর তুরাগ থানা বিএনপি আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদস্যপদ নবায়ন করতে গিয়ে বিতর্কিত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদের দোসররা যেন দলে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক করেন দলের নেতারা। যারা গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপির নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজও করে বেরিয়েছে, তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রমাণিত তারা খারাপ, তাই তাদের নয়, যারা ভালো মানুষ তাদেরকে বাছাই করে দলে নেওয়া হবে। অপকর্ম থেকে দূরে থেকে জনগণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ কেমন আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তো তাদেরকে আমরা দলে নেব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই,
কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডন বৈঠক সব মহলে প্রশংসা করালেও একটি দল এতে নাখোশ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেকের গুরুত্ব কমবে বলেই নাখোশ তারা। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। এদিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণতন্ত্রকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহিতা না থাকায় জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে সুশাসন নিশ্চিতে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়েছে দলটি। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় জবাবদিহিতার বিষয়ে আশ্বস্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে সব দলের প্রতি আহ্বান এনসিপির। এদিকে লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকের পর সরকারের যৌথ বিবৃতি দেয় বিভিন্ন দল বিব্রত বলে মন্তব্য করেছেন জামাত নেতা আবু তাহের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে হয় আলোচনা। মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনায় না এলেও তৃতীয় দিনে নায়েবে আমির সহ অংশ নেন জামায়াতের 3 জন। নেতারা জানান, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের সঙ্গে আলোচনা করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে মঙ্গলবার আলোচনায় আসেননি তারা। আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এদিনের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এনসিসি নামে স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সহ সাংবিধানিক পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব। এনসিপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল এতে সমর্থন জানায়। ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই। কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরও কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য। যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। জবাবদিহিতা না থাকার যুক্তি তুলে ধরে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বিরোধিতা করছে বিএনপি সহ সমমনা কয়েকটি দল। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় তারা জবাবদিহিতার বাইরে থাকবেন না বলে আশ্বস্ত করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি, ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলেও জানায় ঐক্যমত্য কমিশন। এছাড়া প্রথম দ্বিতীয় দিনের অমীমাংসিত বিষয়গুলো আগামী সপ্তাহে আলোচনার কথা রয়েছে। মনে রাখতে হবে আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তার শপথ নেয়ার কোনো আইনি সুযোগ নেই। আন্দোলনের কারণে 40% নাগরিকের সেবা বন্ধ জানিয়ে তিনি বলেন জটিলতা নিরসনে বিএনপির দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। এদিকে ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে সংকট চলছেই। এর মধ্যেই নিজের নামের আগে মাননীয় মেয়র লেখা ব্যানার ব্যবহার করে নগর ভবনে সভাও করেছেন ইশরাক। টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালেও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এদিকে সরকারি কাজে বাধা দেয়ায় ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে নগর ভবনে এসে ইশরাক বলেন ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এ সময় স্থানীয় সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, তারা দেখেও না দেখার ভান করছে। উপরন্তু গত 2-3 দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এদিন বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন সিটি কর্পোরেশনের মেয়াদ না থাকায় এবং গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার আইনি সুযোগ নেই। ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে। ইনফরমালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই করণীয় কি। আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই। গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 1 জুন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে জটিলতা নিরসনে শিগগিরই বিএনপি উদ্যোগ নেবে বলে আশা করেন তিনি। ওনাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা এখনও করা হচ্ছে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ করাটা এই সরকারের অংশীজন বিএনপির একটা দায়িত্ব। ইশরাক হোসেনের আন্দোলনের কারণে এরই মধ্যে 40% নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন এভাবে চলতে থাকলে দৈনিক পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সব সেবা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য ডক্টর নুরুন নবী ও ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে। শিক্ষকরা বলছেন 2 ভিসির ধারাবাহিক অনিয়মের কারণে দীর্ঘ সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। আর বর্তমান উপাচার্য জানান অনিয়ম যেই করুক শাস্তি নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করা হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2015 সালে তৎকালীন আওয়ামী সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় 10 তলা ছাত্রী হল ও ডক্টর ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউট এবং একটি স্বাধীনতা স্মারক নির্মাণে 97 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দেয়। সে সময় উপাচার্য ছিলেন প্রফেসর ডক্টর AKM নুরুন নবী। তবে 2017 সালে 14 জুন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বন্ধ করে দেন প্রকল্পের কাজ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ভবনের নকশা পরিবর্তন করে নির্মাণ ব্যয় বাড়ানো হয় দ্বিগুণেরও বেশি। তবে এরই মধ্যে সব প্রকল্পে ব্যয় হয় 55 কোটি টাকা। শিক্ষকরা বলছেন বিগত উপাচার্যদের ধারাবাহিক অনিয়মের কারণেই প্রতিষ্ঠার এক যুগেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে রংপুরের মানুষের যে এই আকাঙ্ক্ষাটা ছিল এইটা কখনোই তারা বাস্তবায়িত দেখেনি। আমাদের উপাচার্যরা তারা বিভিন্নভাবে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতারণা করেছেন। এনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, তাহলে এনারা যদি এরকম অনিয়ম করে তাহলে ছাত্রদেরকে এনারা কি শিখিয়েছে? আর ঠিকাদারকে অ্যাডভান্স 15 কোটি টাকা দিয়ে দেওয়া, এটা আপনারা ভাবতে পারেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য ডক্টর নুরুন নবী, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আব্দুল সালাম ও হাবিবুর রহমানের বিরুদ্ধে বুধবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বলেন অনিয়ম যেই করুক যথাযথ শাস্তি নিশ্চিতে সহযোগিতা করবেন তিনি। যতটুকু চাহিদা যতটুকু দেওয়ার আমরা প্রোভাইড করছি। আমি চাই এখান থেকে যারাই অনিয়ম করুন না কেন তারা শাস্তির আওতায় আসুক। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং দরপত্রের অস্বাভাবিক মূল্য প্রস্তাব সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে
নিরবচ্ছিন্ন টিআরসি ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ, 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলা ফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত। 2027 সাল থেকে চালু হচ্ছে নতুন কারিকুলাম। বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা সহ প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আর কোনো দেশের হুবহু অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় কারিকুলাম প্রবর্তনের পাশাপাশি মূল্যায়নে পরীক্ষা পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার দাবি অভিভাবকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে মুখ থুবড়ে পড়বে সব উদ্যোগ। শাকির আহমেদের রিপোর্ট। আলোচনা সমালোচনার ফলে চালুর মাত্র 1 বছরের মাথায় বাতিল করা হয় 2023 সালের কারিকুলাম। 2012 সালের শিক্ষাক্রম পরিমার্জন করে চলছে চলতি বছরের কার্যক্রম। আগামী বছরও এই কারিকুলামই চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা। তবে এক যুগের আগের এই কারিকুলাম যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বাচ্চারা বারবারই গিনিপিগ হচ্ছে, তাদেরকে দিয়ে বারবার একটা পদ্ধতি তাদের উপর চাপানো হচ্ছে, আবার চেঞ্জ করা হচ্ছে, আবার চাপানো হচ্ছে। আমি বলবো যে আমার বাচ্চারা সাফারার। কারিকুলাম অবশ্যই যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে প্রায়োরিটি দেওয়া হয়। ইতোমধ্যে যোগোপযোগী কারিকুলাম প্রবর্তনে প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে এনসিটিবি। 2027 সালে 6ষ্ঠ শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলাম। এবছর যারা ক্লাস 9-এ আছে তারা 27-এ পরীক্ষা দিবে। তার মানে 12 কারিকুলামে আমার 27 পর্যন্ত কিন্তু অটোমেটিক যাচ্ছে। 26-এ আমাদের 12 কারিকুলামে যাচ্ছে। 27-এ আমরা টার্গেট করে আমাদের ইন্টারনাল যে ডেস্ক ওয়ার্কগুলি আছে সেগুলি কাজ শুরু হয়েছে। আমরা বিভিন্ন ডকুমেন্টগুলি রিভিশন করছি। বিদেশের অনুকরণে নয়, কারিকুলাম হতে হবে দেশের চাহিদার প্রেক্ষিতে, এমন দাবি করছেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্তরা। বিগত যে কারিকুলাম ছিল সেটাতে পরীক্ষা পদ্ধতি নেই বললেই চলে, কোনো পরীক্ষা পদ্ধতি ছিল না। এক স্টুডেন্ট ক্লাস 1-এ যে ভর্তি হতে পারবে সে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে সে সার্টিফিকেট পেয়ে যাবে। এখানে পরীক্ষা ছিল না দেখে যে অভিভাবকদের একটা দুশ্চিন্তা ছিল যে আমাদের ছেলেমেয়েরা পড়া টেবিলে ফিরতেছে। সীতানাথ বসাকে সে আদর্শলিপি কিনে আবার বানান শেখাতে হচ্ছে, আর অঙ্কগুলিও শেখাতে হচ্ছে। কারণ ওই যে কাগজ কেটে কেটে মেধা গেছে একদম ড্যামেজ হয়ে, যে পদ্ধতিটা আমাদের সরকার চালু করতে চেয়েছিল। অংশীজনের সঙ্গে আলোচনা করেই মূল্যায়ন সহ কারিকুলামের নানা দিক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড। যেই অ্যাসেসমেন্ট করা হোক, যেই টিচিং লার্নিং অ্যাপ্রোচ করা হোক, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো স্কোপ নাই। সমাজের যে ডিমান্ড, আমার সোসাইটির যে ডিমান্ড, আমার গ্লোবাল যে ডিমান্ড, এটার সাথে অ্যালাইনমেন্ট অবশ্যই থাকতে হবে। আর শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। আপনার ছাত্র A+ পাচ্ছে, কিন্তু সেটা তো কারিকুলামের ভালো কারিকুলামের রিফ্লেকশন না। সবসময় প্রত্যাশাগুলো নিয়ে আমরা কারিকুলাম তৈরি করি, সেই প্রত্যাশাগুলো তাদের মধ্যে অর্জন করতে পারে, এই জন্য মানসম্মত শিক্ষকের কোনো বিকল্প নাই। কারিকুলামে কোনো মতাদর্শকে চাপিয়ে না দিয়ে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। কোনো গোষ্ঠীর প্রভাব যেন না থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা, অথচ চলতি বছরের মধ্যেই সব ধরনের শিশুশ্রম বন্ধের নির্দেশনা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়। শিশুশ্রম প্রতিরোধ দিবসে সচেতনতা বাড়াতে লেখা হয় প্রতিবাদ্য, যদিও দিন শেষে মিলে না প্রত্যাশা মতো প্রাপ্তি। তাই বিশেষজ্ঞরা বলছেন, সবকিছু ছাপিয়ে শিশুশ্রম বন্ধে দরকার আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ। প্রয়োজনে তাদের আনতে হবে সামাজিক সুরক্ষার আওতায়। শিশুদের শৈশব হারানোর গল্প খুঁজেছেন সহকর্মী অন্তরা সেন, ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুর হক আকাশ। লেখাপড়ার পাঠ চুকেছে শৈশব পেরোনোর আগেই, বইয়ের রঙিন দুনিয়া দেখার আগেই ফিকে হয়ে গেছে জীবনের মলাট। বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নেয়া নাইম তাই হিসাব মেলাচ্ছে লেস কারখানায়। বাড়ির চাপে ঠেকে পড়ছি, এর চলার পথ নাই, দেশে কাম কাজ নাই। 3 বছর ধরে ঝালাইয়ের কাজ করা ইয়ামিন বুক ভরে নিতে পারে না শ্বাস। হাতের কয়েক জায়গার পোড়া দাগ জানান দেয় প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাকে। শর্ট খেলে রাইতে ঘুমাইতে অসুবিধা হয়, যে গ্যান্ডিং মেশিন চালাইলে হাতের সমস্যা থাকে, যেমন হাত কেটে যায়, হাত কেটে গেছে, সিঁড়ি বসছিল 5টা।
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বেআইনি হলেও দরিদ্রতার সুযোগে কম মজুরিতে নাইম ইয়ামিনদের মতো শিশুদেরই রাখা হচ্ছে কাজে। আবার পরিবারে বাড়তি আয়ের আশায় কখনো কখনো বিক্রি হচ্ছে দুরন্ত শৈশব। মোটরসাইকেলের কাজ করতে পারি, ইঞ্জিনের কাজ করতে পারি, চাক্কার কাজ করতে পারি, সব কাজ করতে পারি। কাজ করলে পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব, টাকা লাগে না পড়াশোনা করতে। জাতীয় শিশুশ্রম জরিপ 2022 অনুযায়ী দেশে 5 থেকে 17 বছর বয়সী প্রায় 8.9% শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। 2013 সালে যা ছিল 8.7%। বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে 2025 সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম বন্ধের নির্দেশনা থাকলেও পরিবহন, সেবা, কৃষি ও শিল্প খাতে প্রতিনিয়তই বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক নিরাপত্তা না থাকা একটা বড় ইস্যু। আপনার শিক্ষা ব্যবস্থাটা খুব জীবনমুখী না, কর্মমুখী না, সেটা একটা বড় সমস্যা। এবং এটাকে জাতীয় কর্মসূচি আকারে নেওয়া হচ্ছে না, এটা এখনও সরকারি উদ্যোগে কিছু সীমাবদ্ধ প্রকল্প ভিত্তিক কার্যক্রম। শিশুশ্রম বন্ধে দৃষ্টান্তমূলক আইন প্রয়োগের সঙ্গে তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করেন তারা। কিছু আইন আছে খুব কঠোর হতে হয়, এখানে আপনি ওই দারিদ্রতা, এখানে অসহায়ত্ব, সেটা দ্বিতীয় বিষয়। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম, ঝুঁকিপূর্ণ কাজে কোনো শিশু যাবে না, এটি হচ্ছে প্রথম শর্ত। এবারে শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য হলো স্বপ্নের ডানায় ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি। সচেতন নাগরিকরা বলছেন দৃপ্ত পদক্ষেপে শিশুদের এগিয়ে নিতে শৃঙ্খল ভেঙে তাদের বের করে আনতে হবে সবার আগে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আগামী নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এদিকে বাংলাদেশে বর্তমানে 35 লাখ শিশু শ্রমিকের মধ্যে 10 লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি। বিশ্ব শিশু শ্রম দিবস পালন উপলক্ষে বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। এশিয়া প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর নতুন সমন্বয়কারী দেশ হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। জানান সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি এশিয়া প্যাসিফিক গ্রুপভুক্ত দেশের শ্রমমন্ত্রীদের সম্মেলনে 1 বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। আগামী সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলেও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটনের 6 কোটি 12 লাখ এবং বিএসআরএম এর 2 কোটি 55 লাখ টাকার চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। থ্যাংক ইউ স্যার। যাদেরকে আমরা শিশু শ্রমের এই সংজ্ঞাতে আনি তবে 35 লাখ, আর অনেক ঝুঁকিপূর্ণ 10 লক্ষ। ইটস বিগ, স্মল না, ইট ইজ ভেরি বিগ। এখান থেকে কিভাবে কমানো যায় এবং সংজ্ঞাটার মধ্যে কি হবে বড় এগুলো যে রোড ম্যাপ অনুযায়ী যতখানি আমরা বলেছি কতটুকু পসিবল, হুইচ আর নট পসিবল। মানে আমাদের সোশো পলিটিক্যাল, সোশো ইকোনমিকে অনেক জায়গা আছে যেখানে তারা চাচ্ছে সেগুলো সম্ভব না। আমি চেষ্টা করছি নভেম্বরে যাওয়ার আগেই যাতে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। ভিআইপি ফ্লাইটের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টা সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকার নির্দেশনা বাতিল করায় জনভোগান্তি কমেছে। বুধবার সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। তার প্রত্যাশা, জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগের ভিত্তিতে দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সকালে তার কার্যালয়ে আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার দরবার। এতে কয়েকজন উপদেষ্টা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সাম্প্রতিক সময়ে এসএসএফ এর সার্বিক নিরাপত্তার বিষয়ে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য 1 ঘন্টা সব ধরনের বিমান চলাচল বন্ধের নির্দেশনা অন্তর্বর্তী সরকার বাতিল করায় জনভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে।
আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ইনডোর ফায়ার রেঞ্জ আগামী মাসে চালু করা হবে। খুব শীঘ্রই এসএসএফ তাদের 12 বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে। আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফ এর অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। বক্তব্যে ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার নামে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ সদস্যদের প্রতি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক এবার গণপূর্তে চিঠি দিয়েছে সংস্থাটি। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয় ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা জয় $৩০০ মিলিয়ন পাচার করেছেন। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গণ অভ্যুত্থানের পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। গেল বছরের ডিসেম্বরে ৯ মেগা প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি। এর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা জয় $৩০০ মিলিয়ন পাচার করেছেন। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন, চুক্তিতে মন্ত্রণালয়ের অনুমোদন উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, ১৯ পণ্যের মোড়কে পাটের বদলে ফের ফিরছে প্লাস্টিক, লোকসানের বৃত্তে আটকা খুলনার সব পাটকল, জনবল সংকটে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না, দাবি প্রশাসনের। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে দেশ জুড়ে ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। দেয়া হচ্ছে নতুন NTTN লাইসেন্স। এর মধ্যে আবেদন করেছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন, তালিকায় আরও আছে বাংলাফোন সহ ৪ প্রতিষ্ঠান। তবে যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাফোন। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আবেদন চেয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইল অপারেটরদের তথ্যমতে 4G ইন্টারনেট সেবা দিতে প্রতিটি টাওয়ারে সেকেন্ডে ২০০ থেকে ৪৫০ Mbps পর্যন্ত ব্যান্ডউইথ সরবরাহ করতে হয়। 5Gতে যা দাঁড়াবে ১ থেকে ৪ Gbps পর্যন্ত। এই ব্যান্ডউইথ সঞ্চালনে ৬০ থেকে ৮০% টাওয়ারে দরকার ফাইবার সংযোগ। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ৬ NTTN অপারেটর মিলে দেশ জুড়ে ১,৮৪,৪১৭ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে, যার বড় অংশই ঝুলন্ত। উচ্চ খরচ আর ঝুলন্ত তারের কারণে ৪৬,০০০ মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র ৩০%। এ অবস্থায় শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরিতে জোর দিচ্ছে বিটিআরসি। এই জায়গায় যত ইনভেস্টমেন্ট দরকার ছিল এত ইনভেস্টমেন্ট আসে নাই, যার ফলে এখনও প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে আমাদের ফাইবার অপটিক যায় নাই, যেখানে গেছে ওভারহেড। এই জায়গাটায় লাগবে হচ্ছে অনেক ইনভেস্টমেন্ট। সো দিস ইজ দ্য রিজন এইটাকে আমরা ওপেন করেছি। এরই অংশ হিসেবে ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে NTTN লাইসেন্স চেয়েছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন সহ ৫ প্রতিষ্ঠান।
এনটিটিএন বলি, টাওয়ারকো বলি বা অন্য লাইসেন্সদের সঙ্গেও যদি বলি, পার্টনারশিপে আমরা কীভাবে কস্ট অপটিমাইজেশন এবং আরও ভালো সার্ভিস আমাদের কাস্টমারের কাছে ওয়ান উইন্ডোতে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। নথিপত্রে দেখা যায় 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলাফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অপেক্ষা শুধু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের। এনটিটিএন গাইডলাইন অনুযায়ী যোগ্য না হলেও বিবেচনায় রাখা হয়েছে ভিওনকে। বিসিসির আবেদন আছে অধিকতর পর্যালোচনার তালিকায়। আইএসপি লাইসেন্স থাকায় বিবেচনা করা হয়নি ম্যাঙ্গোর আবেদন। লাইসেন্স দেওয়ার আগে বাজার সক্ষমতা যাচাই করার আহ্বান বৃহৎ প্রতিষ্ঠান ফাইবার অ্যাটমের। যে 6টা লাইসেন্সই অনেক বেশি এই এতটুকু একটা দেশের জন্য। তারপর যদি আরও 2-3টা লাইসেন্স চলে আসে তখন কি হবে, তখন এটা আল্লাহ জানে। বর্তমানে মোবাইলে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 2 বছর পরও চালু হয়নি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। ফলে গুরুতর রোগীরা বঞ্চিত হচ্ছেন বিশেষায়িত এই সেবা থেকে। কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট ও নতুন ভবনে লিফট সুবিধা না থাকায় আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালের নভেম্বরে বেসরকারি অর্থায়নে যশোর জেনারেল হাসপাতালে 10 শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। 2023 সালে সরকারি অর্থায়নে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের 4র্থ তলায় নতুন করে 10 শয্যার আইসিইউ ও 10 শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। তবে রোগী ওঠানামার জন্য লিফট ও জনবল না দিয়ে উদ্বোধন করায় এখন পর্যন্ত এই ইউনিট কেউ ব্যবহার করতে পারেনি। হাসপাতালের বর্তমান জনবল দিয়ে কোনো মতে চালু রাখা হয়েছে বেসরকারি উদ্যোগে নির্মিত ইউনিটটি। সরকারিভাবে আমাদের সদর হাসপাতালে 20 বেডের আইসিইউ যন্ত্রপাতি অলরেডি চলে এসেছে, কিন্তু জনবল এবং বরাদ্দ না থাকার কারণে আমাদের আইসিইউ চালু করা সম্ভব হয় না। সরকার যদি দ্রুত এগুলার দিকে নজর দেয় এবং দ্রুত চালু করে দেয়, জনবল দেয় এবং লিফটটা চালু করতে পারি, তাহলে আমরা দ্রুত আইসিইউটাকে চালু করতে পারবো। সরকারি খরচে নির্মাণ করা ইউনিটটি চালু না করায় স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন না জেলাবাসী। আইসিইউর যে ব্যয়, যশোর সাধারণ মানুষের পক্ষে এই ব্যয়টা বহন করা অত্যন্ত কষ্টকর। লিফটের যে জটিলতাটা সেটা দ্রুত যদি নিরসন করা হয়, সেক্ষেত্রে আইসিইউ সেবাটা পাবে এবং জনগণ উপকৃত হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আইসিইউ ইউনিটটি চালু করতে লিফট সহ 70 জন চিকিৎসক, নার্স ও কর্মচারী প্রয়োজন। 10 বেডের আইসিইউ প্লাস 20 বেডের আইসোলেশনের জন্য নার্স, ডাক্তার এবং সাপোর্ট স্টাফ নিয়ে প্রায় 70 জন জনবল লাগবে। অতখানি জনবল আমাদের হাসপাতালে নাই। তবে এলিভেটর শাফট হলে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারি, পরবর্তীকালে জনবলের সমাধান হয়তো ধাপে ধাপে আমাদের অধিদপ্তর নিজ থেকে করা যেতে পারে। কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে প্রতি মাসে অন্তত 100 শয্যা চাহিদা রয়েছে। সময় সংবাদ, যশোর। কুষ্টিয়ায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা। বেশিরভাগ সময় বন্ধ থাকায় বিনামূল্যে সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসক আসেন ইচ্ছে মতো 2-1 ঘন্টার জন্য, মেলে না কাঙ্ক্ষিত ওষুধও। তবে সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ছবিতে এস এম রাশেদের রিপোর্ট। দিনে বন্ধ কমিউনিটি ক্লিনিক, নেই কোনো চিকিৎসক ও সহযোগী। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2002 সালে কুষ্টিয়ায় শুরু হয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। তবে সম্প্রতি ক্লিনিক বেশিরভাগ সময় বন্ধ থাকে। এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসক আসেন ইচ্ছে মতো 2-1 ঘন্টার জন্য, বাকি জনবলও আসেন না ঠিক মতো। যেসব ক্লিনিক খোলা পাওয়া যায় সেখানেও মেলে না কাঙ্ক্ষিত ওষুধ। এতে কোনো রোগ হলেই বাসিন্দাদের ছুটতে হয় উপজেলা পর্যায়ের হাসপাতাল ক্লিনিকে। উনি 2.5 ঘন্টা সেই সিনেমা রিলটা শেষ করি, উনি আজান পরে আর এখান থেকে দৌড় দেয়। শিবাইসিকে মনে করেন 80% লোক এই জায়গায় বঞ্চিত আছে। সময় মতো খোলা হয় না, দেখা যাচ্ছে যে 10টার সময় 2টির সময় খুললি, 2টিরটা হাসে 12টা, এইভাবে বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে হয় না, তখন আবার শহরে পার করে নিয়ে যাওয়া লাগে, মানে থাকার না থাকার মতো সমান। ওষুধের সাপ্লাই নেই, কিন্তু রোগী আসলে আমরা স্বাস্থ্য শিক্ষাটা দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকের সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। চেষ্টা করছি সার্বিকভাবে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করার জন্য আমরা জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করছি। সহযোগিতা দেওয়ার সুযোগ আছে, আমরা সেটা অলরেডি দিয়েছি এবং দিব। উপজেলা পরিষদ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সহ এই হেলথ ক্লিনিকগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় 204টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
সময় সংবাদ, কুষ্টিয়া। দীর্ঘদিন মেরামত না হওয়ায় বাগেরহাটে অচল পড়ে আছে প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা প্রদানে ব্যবহৃত দুটি ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান। এতে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতিও। স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধীরা। কর্মকর্তার দাবি, ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান মেরামতের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে চিঠি। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। অচল পড়ে আছে প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা প্রদানে ব্যবহৃত দুটি ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান। 2015 সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে বাগেরহাটে দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান সরবরাহ করা হয়। এসব ভ্যানে করে জেলা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি সেবা প্রদান করা হতো। কিন্তু 2023 সালে ভ্যানগুলোর একটি নষ্ট হলে ফেলে রাখা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভেতরের আধুনিক যন্ত্রপাতির অধিকাংশ নষ্ট হয়েছে, অন্যটিও অচল অবস্থায়। এতে সেবা বঞ্চিত হচ্ছেন পিছিয়ে পড়া প্রতিবন্ধীরা। ড্রাইভারও আসে না, কোনো লোকজনও গাড়ির কোনো সংরক্ষণ করে না, আর গাড়িটার যে কার্যক্রম সে কার্যক্রমও কখনো আমি করতে দেখিনি। এখানে গাড়িটা ফেলানো আছে কিন্তু গ্রামগঞ্জে কোনোদিন দেখি নাই। অনেক সরকারি জিনিসের ভিতরে আছে যেটা প্রতিবন্ধীদের ট্রিটমেন্টের জন্য তো ফেলানো আছে। এটা তো আমাদেরও প্রশ্ন যে কিসের জন্য ফেলানো আছে। দীর্ঘদিন ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান অকেজো থাকায় সেবা দিতে ভোগান্তিতে পড়তে হয় দাবি চিকিৎসকদের। পূর্ণাঙ্গ হাসপাতালের মতো একটা ফুল সেটআপ আছে, এইগুলো না থাকার কারণে হয়তো আমরা সব মেশিনগুলো নিয়ে যেতে পারি না, যাদের দরকার সেই মেশিনগুলো আমরা দিতে পারছি না। ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান মেরামতের বিভিন্ন বিষয়ে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলায় যে নির্ধারিত একটা কমিটি আছে, এই কমিটি একটা রিপোর্ট দিয়েছে 8,37,000 টাকার মতো। এইটা যদি চূড়ান্ত অনুমোদন হেড অফিস থেকে হয় তাহলে আমরা এটার মেরামতের কার্যক্রম শুরু করতে পারব। বাগেরহাট জেলায় প্রায় 50 জন পিছিয়ে পড়া প্রতিবন্ধী বিনামূল্যে থেরাপি সেবা পেয়ে থাকেন। সময় সংবাদ, বাগেরহাট। দেশে 19 ধরনের পণ্যের মোড়কে পাটের ব্যবহার আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তার প্রয়োগ নেই বললেই চলে। ধান, চাল, গম সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বস্তা। ফলে পাট পণ্য বিক্রি কমে এসেছে কারখানাগুলোতে। এতে লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না পাট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। নিষিদ্ধ হলেও খুলনা নগরীর স্টেশন রোড এলাকায় এভাবেই প্লাস্টিকের বস্তায় চাল পরিবহন হচ্ছে। এমন চিত্র শহরের প্রায় সব বাজারেই। দোকান ও গোডাউনে চাল, ডাল, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে প্লাস্টিকের বস্তাতেই। অথচ আইন বলছে এমন 19টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। মূলত আইনের প্রয়োগ না থাকায় ধীরে ধীরে মিল মালিকরা পাটের বস্তার পরিবর্তে ব্যবহার করেন প্লাস্টিকের বস্তা। বাধ্য হয়ে দোকানে প্লাস্টিকের বস্তা রাখার অজুহাত বিক্রেতাদের। এখন সবই প্লাস্টিক, আটা, ময়দা, চিনি, ডাল সব প্লাস্টিক বস্তা। আমরা তো বাধ্য হয়ে কোম্পানি যেভাবে ছাড়ে ওইভাবে আমাদের কিনতে হয়। আমরা তো আর উৎপাদন করি না, মিল থেকে প্রত্যেকটা মিল থেকেই যেভাবে আসে আমরা সেভাবে বিক্রয় করি। 2010 সালে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করে সরকার। পরে আরও 13টি পণ্যে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। চাহিদা বাড়ায় নতুন নতুন কারখানারও সৃষ্টি হয়, বাড়ে বিনিয়োগ। তবে আইন থাকলেও তা প্রয়োগ না থাকায় ফের চাহিদা কমতে থাকে পাটের বস্তার। 20 সালে মিনিমাম 40-50 হাজার একটা পার্টির কাছে বিক্রি করতে, সেসব পার্টি এখন প্লাস্টিক ইউজ করে। পাটের বস্তার ব্যবহারটা গত 5 বছরের সাথে যদি তুলনা করি তাহলে বর্তমানে প্রতি বছরই ধারাবাহিকভাবে 5 থেকে 10% কমতেছে। এদিকে চাহিদা কমে যাওয়ায় বস্তার উৎপাদনও কমিয়ে আনে কারখানাগুলো। আর্থিক লোকসানে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল। উৎপাদিত পাট পণ্য বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়ে বেসরকারি পাটকলগুলো। কুষ্টিয়া, নওগাঁ, চাপাই, দিনাজপুর, নারায়ণগঞ্জ, এই সমস্ত যে হাব, এই সমস্ত হাবে যদি আটকানো যায় একদম এন্ট্রি পথে এবং এক্সিট পথে, তাহলে তো ওই বস্তাগুলো লোকাল বাজারে আসবে না। কিন্তু ওইখানে আমাদের তৎপরতা খুবই কম। আইন বাস্তবায়নে লোকবল, ম্যাজিস্ট্রেট ও যানবাহন সংকটে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছে না বলে অজুহাত পাট অধিদপ্তরের। সব মিলাইয়া মোটামুটি আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সে অনুযায়ী মোটামুটি হয়েছে,
কিন্তু আমরা এই কাজ অব্যাহত থাকবে মোবাইল কোর্ট, এবং আমরা চেষ্টা করব যাতে প্লাস্টিকের বস্তা চাউল না রাখে। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে শাস্তি হিসেবে আইন অমান্যকারীকে 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় মহানগর এলাকার 6টি পার্কের বেহাল দশা। অধিকাংশ পার্কেই নেই পর্যাপ্ত দোলনা, রাইড কিংবা নিরাপত্তা ব্যবস্থা। কোথাও আবার পার্ক আছে শুধু নামেই, ফলে শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন জরুরি ভিত্তিতে সংস্কার ও আধুনিকায়ন করা উচিত। নিয়ামুল হোসেন কোচ্চির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পুরো পার্ক জুড়ে মাত্র 4টি দোলনা, যার মধ্যে একটি ভাঙা। বেশিরভাগ অংশে নেই সীমানা প্রাচীর। এটি খুলনা নগরীর নিরালা পার্কের দৃশ্য। একই চিত্র খুলনা মহানগরের 6টি শিশু পার্কের 5টির। গোলকমণি ও সোনাডাঙ্গা সোলার পার্ক রয়েছে শুধু নামেই, সেখানে শিশুদের খেলা ও বিনোদনের পরিবেশ নেই। হাদিস পার্কে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি থাকায় সেখানেও খেলার পরিবেশ নেই। আর খালিশপুর শিশু পার্কটি ইজারা দেওয়া, যেখানে প্রবেশ মূল্য থেকে রাইড ফি সবই নিম্নবিত্তের নাগালের বাইরে। একমাত্র জাতিসংঘ শিশু পার্কের নামমাত্র রাইডে ভরসা জনসাধারণের। নগরবাসী বলছেন শিশুদের উন্মুক্ত স্থানে খেলাধুলা ও বিনোদনের তেমন কোনো সুযোগ নেই এ নগরে। আমাদের খেলায় যা কোনো কিছুই নেই। আমরা যদি খেলাতে কিছু পেতাম তাহলে আমরা বন্ধুরা বিকালে শেয়ার করে খেলতে পারতাম। এখান থেকে আরো অনেক কিছু রাইড মাইড থাকতো, তাহলে আরো চড়তে পারতাম। শিশু পার্ক মানে তো বাচ্চাদের নিয়েই খেলনা দোলনা অনেক কিছুই থাকবে সেখানে। এসে দেখলাম যে পুরো ফাঁকা। এখানে মাত্র 1-2টা রাইড। শিশুদের জন্য আরেকটু ভালো ব্যবস্থা দরকার। সিটি কর্পোরেশনের লোককে জানানো হয়, তারপরে কমিটি আছে আমাদের নিয়ালা আবাসিকে, সেইখানেও জানানো হয়। ঠিক আছে, তারা কর্তৃপক্ষরা ঠিকমতো কাজকাম করতেছে না। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে উপযুক্ত পরিবেশের বিকল্প নেই জানিয়ে পার্কগুলো উপযোগী করে নির্মাণের পরামর্শ শিশু বিশেষজ্ঞদের। যে পার্কগুলো আছে এখানে, এগুলো যদি সুন্দর সাজিয়ে বাচ্চাদের জন্য উপযোগী করা হয়, তাহলে আমার মনে হয় যে তারা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলবে। তবে শিগগিরই প্রকল্প নিয়ে পার্কগুলো সংস্কারের আশ্বাস সিটি কর্তৃপক্ষের। শিশু পার্কগুলোর উন্নয়নের জন্য আমরা কয়েকটা প্রজেক্ট দিয়েছি। শিশুদের যে ঘোরার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। পরিসংখ্যান বলছে খুলনা নগরীতে শিশুর সংখ্যা অন্তত 3 লাখ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। মাত্র 3 কিলোমিটার সড়ক, কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা, ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 10 গ্রামের মানুষের। ঝিনাইদহ সদরের পোতাহাটি গ্রামের সড়কটির এমন দশার অবসান হয়নি 2 দশকেও। তবে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দেন এলজিইডির কর্মকর্তা। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। কোথাও ভাঙ্গা, কোথাও খানাখন্দ, বেহাল সড়কে হেলে দুলে চলছে যানবাহন। 2006 সালে সবশেষ সংস্কার করা হয় ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের 3 কিলোমিটার দীর্ঘ সড়ক। এরপর 19 বছর কেটে গেলেও আর উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ কারণে দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাটি। শিগগিরই সংস্কারের দাবি এলাকাবাসীর। বর্ষাকালে আমরা চলতেই পারি না, আমাদের ওই বাসাতে লুঙ্গি পরে রাস্তায় এসে প্যান্ট পরা লাগে। গ্রামে কোথাও পাকা রাস্তা নেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তায় একেবারেই কাঁচা। মাল নেওয়া যায় না, ভ্যান উল্টিয়ে যে অ্যাক্সেল ভেঙে যায়। সেদিনকে এক আলম সাধু উল্টি যে তার গরম পানিতে পুড়িয়ে সেই ছেলেটার কি হাল। রাত বিরেত চলাচল খুব কষ্টকর। তাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা কোনো ভালো ফল পাইনি, যে কারণে আসলে আমাদের এই রাস্তাটা করা সম্ভব হয়নি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এলজিইডির। 2টো আইডিভুক্ত রাস্তার মধ্যে একটি রাস্তা আমাদের যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2য় পর্যায়ের ডিপিপিতে আমরা অন্তর্ভুক্ত করেছি। ডিপিপিটা অনুমোদিত হয়ে গেলে আমরা ওইটা পাকা করতে পারবো। পোতাহাটি গ্রামে প্রায় 4,500 মানুষের বসবাস। তাদের সঙ্গে আশপাশের অন্তত 10টি গ্রামের মানুষ এই পথ দিয়ে প্রতিদিন স্থানীয় ডাকবাংলা বাজার এবং চুয়াডাঙ্গা শহরে যাতায়াত করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ভোরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম। দেশীয় পণ্যের উপর শুল্ক কমানো, দাতা গোষ্ঠীর ঋণ পাওয়া নিয়েও চলছে কাজ, জানালেন কনসাল জেনারেল। যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার ও সেবার মান বাড়াতে প্রথমবারের মতো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বিশেষ প্রশিক্ষণ কোর্স। এতে বিমানবন্দরের যাত্রী সেবায় অনেক পরিবর্তন আসবে বলে জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বছরে প্রায় 16 লাখের বেশি যাত্রী যাতায়াত করে। এছাড়া এই বিমানবন্দরে প্রতিদিন ওঠানামা করে 18টি অভ্যন্তরীণ ও 40টি আন্তর্জাতিক ফ্লাইট। ফলে এই বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে প্রথমবারের মতো বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরে কর্মরত 64টি সংস্থার সদস্যরা নিজেদের মধ্যে একটি শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবে বলে জানান বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্দিষ্ট ইন্টারভেল পরে পরে এই ধরনের কোর্স আমরা এখানে চালু করব। সুযোগ সুবিধা আমরা কিছু কিছু বাড়িয়েছি, আরো কিছু কাজ বাকি সেটা আমরা করব। সবার সঙ্গে যেন কোঅর্ডিনেশনটা একটু ভালো হয়, কোঅর্ডিনেশনটা ভালো হলে সবার একই ধরনের অ্যাপ্রোচটা একই রকম হবে। এই কোর্সে সাধারণত যাত্রী ব্যবস্থাপনা, টিকিট প্রদান, লাগেজ হ্যান্ডেলিং, নিরাপত্তা পরীক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় যাত্রী হয়রানি বন্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। প্যাসেঞ্জারদের সেফটি এবং সিকিউরিটি এনশিওর করবার জন্য যে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের জন্য এই ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক প্যাসেঞ্জারকে তার সর্বোচ্চ সার্ভিসটি আমরা প্রদান করতে সক্ষম হব। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীরা বলছেন এই কোর্স তাদের দক্ষতা, যোগ্যতা বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরের সংস্থাগুলোর কাজের সমন্বয় বাড়াতে সাহায্য করবে। ট্রেনিং থেকে যা যা শিখেছি সেটা আমরা আগামীতে আমরা যাত্রী সেবার মান উন্নয়নের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারব। নির্দিষ্ট কিছু টিপস দেওয়া হয়েছে, সেই টিপসগুলো আমরা সকল সংস্থার মধ্যে আমাদের কোঅর্ডিনেশন বৃদ্ধি করবে। 2 দিনের এই কোর্সে প্রথম দফায় কাস্টম, ইমিগ্রেশন, বিমানবন্দর স্বাস্থ্য, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা, বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সংস্থার 20 কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মনির। নির্মাণের 2 বছর পেরিয়ে গেলেও এখনও মেহেরপুরের 2 উপজেলায় চালু হয়নি হাট ভবন। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনগুলো। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বেচাকেনা। দোকান বরাদ্দের মাধ্যমে ভবনগুলো চালুর দাবি স্থানীয়দের। দ্রুত চালুর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। দুটি 2তলা ভবনের নির্মাণ শেষ হয়েছে 2023 সালে। তবে দোকানগুলো বন্ধ, ধুলো জমেছে সবখানে। অনেকেই ব্যক্তিগত পণ্য রেখে দখল করেছেন ভবনের অংশ। এই চিত্র মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলার হাট ভবনের। প্রমাণ মেলে মাদক সেবীদের আনাগোনারও। অথচ এসব ভবনের সামনেই অস্বাস্থ্যকর পরিবেশে সপ্তাহে 3 দিন চলে ব্যবসায়িক কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, ভবনগুলোতে বরাদ্দ নেয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি দোকান। উন্নত পরিবেশে কেনাকাটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আগতরা। 22 সাল থেকে 25 সাল পর্যন্ত এই বিল্ডিংটা অরক্ষিত পড়ে আছে। ঘরগুলো যদি কাজে লাগায় তাহলে আমাদের একটু সুবিধা। এখানে 20-25টা 30টা দোকান আছে, সেখান থেকে বেকার অনেকজন দোকানি তারা উপকৃত হতে পারবে। দীর্ঘদিন ব্যবহার না করলে তো বিল্ডিং আপসাপ নষ্ট হয়ে যাবে। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ইতিমধ্যে 2টি হাট ভবন হস্তান্তর করা হয়েছে উপজেলা প্রশাসনের কাছে। 2তলা বিশিষ্ট 4তলা ফাউন্ডেশন, আর এই 2টি হাটই ইতিমধ্যে হস্তান্তর কাজ শেষ হয়ে গেছে। বিগত সময়ে নানা জটিলতায় ভবনগুলোতে দোকান বরাদ্দ দেয়া সম্ভব হয়নি দাবি উপজেলা প্রশাসনের। আশ্বাস দিয়েছে হাট ভবনগুলো দ্রুত চালুর। হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালা 2011 রয়েছে, সেই বিধিমালা অনুসারে আমরা বন্দোবস্ত প্রদানের জন্য এবং বরাদ্দ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে। দেশব্যাপী গ্রামীণ হাটবাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের 3 উপজেলায় হাট ভবন নির্মাণে ব্যয় হয় 6 কোটি 18 লাখ টাকা, যার মধ্যে সদর উপজেলার হাট ভবনটি এখনও নির্মাণাধীন। সময় সংবাদ, মেহেরপুর। বেনাপোল কাস্টমস হাউসে প্রায় 1 বছর ধরে অচল রাসায়নিক পরীক্ষার মেশিন। এতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। খুলনা ও ঢাকা থেকে পরীক্ষা করাতে লাগছে দীর্ঘ সময়। এতে অর্থদণ্ডের মুখে পড়ছেন আমদানিকারকরা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, রাজস্ব বোর্ড অর্থ বরাদ্দ না দেয়ায় মেরামত করা যাচ্ছে না হ্যাজমেট নামের মেশিনটি। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা পণ্যের বড় অংশ খাদ্য ও শিল্প কারখানায় ব্যবহার করা রাসায়নিক। এসব পণ্য খালাসের আগে গুণগত মান পরীক্ষা করতে হয়। এজন্য বন্দরের কাস্টমস হাউসে অত্যাধুনিক দুটি মেশিন থাকলেও হ্যাজমেট নামের মেশিনটি প্রায় 1 বছর ধরে অচল। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। আমাদের ফাস্ট ট্র্যাক সার্ভিস যেটা শিল্পের কাঁচামাল, প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলো কিন্তু আমরা যথাসময়ে ডেলিভারি করতে পারছি। বিকল্প হিসেবে রাসায়নিক পণ্য পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে খুলনা ও ঢাকায়। ফলাফল হাতে পেতে সময় লাগছে 15 দিন থেকে 1 মাসের বেশি। এতে প্রতিটি পণ্যের চালানে ব্যবসায়ীদের অর্থদণ্ড হচ্ছে 15 থেকে 25 হাজার টাকা। অন্যদিকে পণ্য চালান আটকে থাকায় নষ্ট হচ্ছে গুণগত মান। আমাদের মাল ছাড়াতে অনেক বিলম্ব হচ্ছে। আমরা আশা করি এই ল্যাবের মেশিনটা অতি সত্বর মেরামত করবে। মেশিনটি সচল করতে প্রয়োজন 15 থেকে 17 লাখ টাকা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাস্টমস কর্মকর্তারা। তবে জানান মেরামতের অর্থ বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে সিএনডিএফ এজেন্টরা। এই টেস্ট ল্যাবরেটরির এগেইনস্টে ফান্ড ক্রিয়েট করে যাতে স্বয়ংসম্পূর্ণ এবং সমস্ত মালামাল এখানে টেস্ট করা যায় এবং আমদানিকারকদের মালামাল খালাসে যাতে বিলম্ব না হয় সে ব্যাপারে আশু দৃষ্টি কামনা করছি। বেনাপোল দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে 40 ভাগই রাসায়নিক দ্রব্য এবং মোট রাজস্ব আয়ের 30 ভাগের যোগান আসে এসব পণ্য থেকে। সময় সংবাদ, বেনাপোল। সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারীসহ 6 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতে যান। বোম্বে থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে পুশিন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে টহলরত বিজিবি তাদের আটক করে সদর থানায় সোপর্দ করে। কুমিল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রিফাত নামে এক যুবকের। গত 8 জুন রিফাতকে খুঁজতে কুমিল্লায় আসেন তরুণী। তবে রিফাতকে খুঁজে না পেয়ে একটি স্থানে অবস্থান নেন তিনি। সোমবার রাতে তরুণীকে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে অন্যদের সহায়তায় ধর্ষণ করে অটোরিকশা চালক এনায়েতুর রহমান সাক্কুসহ কয়েকজন। এ ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করে তরুণীর ভাই। 3 জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়। ফরিদপুরে জুট মিলের নারী শ্রমিককে ভারতের পতিতাপল্লীতে বিক্রির ঘটনায় 2 নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে বলা হয়, ভুক্তভোগী নারী শ্রমিক ও তার মা ফরিদপুরের কানাইপুর করিম জুট মিলে কাজ করতেন। একই মিলে কাজ করতেন মাকসুদা নামের অন্য শ্রমিক। সম্পর্কের সুবাদে ভুক্তভোগীকে সাতক্ষীরার শ্যামনগরে গ্রামের বাড়িতে নিয়ে যেতে অনুরোধ করেন মাকসুদা। 2012 সালের 8 মে ভুক্তভোগী মাকসুদার সঙ্গে সুন্দরবন দেখতে সাতক্ষীরায় যান। এক পর্যায়ে ভুক্তভোগীকে পাচারকারী চক্রের হাতে তুলে দিয়ে কলকাতায় পতিতাপল্লীতে বিক্রি করা হয়। পরে 29 মে কোতোয়ালি থানায় মানব পাচার আইনে মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর 18 মে কলকাতা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। মহিলা আইনজীবী পরিষদের মাধ্যমে উদ্ধার করে আনা হয় বাংলাদেশে। যশোরে মোবাইল ব্যাংকিংয়ের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার প্রাইভেট কারে করে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিলেন নগদের ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম। কুয়াদা জামতলা এলাকায় 2টি মোটরসাইকেলে এসে তার গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। ভাঙচুর করে ছিনিয়ে নেয় 35 লাখ টাকা। পরে 999-এ ফোন দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযান চালিয়ে খোসালনগর থেকে সাগর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঝিকরগাছার ইমদাদুল গাজীর বাড়ি থেকে 16,55,500 টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে 15,50,000 টাকা উদ্ধার করা হয়। এর সঙ্গে গ্রেফতার করা হয় আরও 6 জনকে। বগুড়ায় জব্দ হয়েছে বিপুল পরিমাণ নকল ব্যান্ড রোল ও নামি দামি ব্র্যান্ডের সিগারেটের নকল প্যাকেট। এ সময় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। র্যাব জানায়, অবৈধভাবে ব্যান্ড রোল ছাপিয়ে
করযোগ্য পণ্যে ব্যবহার করায় সরকার রাজস্ব হারাচ্ছে, এমন তথ্যে শুরু হয় তৎপরতা। শহরের চৌকির পাড়ায় রুহানি প্রিন্টিং প্রেসে অভিযানে গেলে অবৈধভাবে ব্যান্ড রোল ছাপানোর সত্যতা মেলে। জব্দ হয় 8,26,500 নকল ব্যান্ড রোল এবং বিপুল পরিমাণ নামি দামি ব্র্যান্ডের সিগারেটের নকল প্যাকেট। গ্রেফতার করা হয় 4 জনকে, তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির মালিক। ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটে একটি চুন তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় অভিযান চালায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। কর্মকর্তারা জানান, শহরের দক্ষিণ মোরাইল এলাকায় মূল বিতরণ লাইন থেকে গ্যাস চুরি করে কারখানার পরিচালনা করা হচ্ছে, এমন তথ্যে চালানো হয় অভিযান। রাসেল মিয়ার কারখানায় গিয়ে মেলে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনাপাথর পুড়িয়ে চুন উৎপাদনের সত্যতা। জানানো হয়, এভাবে প্রতি মাসে 30 থেকে 40 লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিলেন কারখানা মালিক। এতে আবাসিক বিতরণ লাইনে কমে যায় গ্যাসের চাপ, ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। সরবরাহ কমায় রাজশাহীতে বেড়েছে সব ধরনের মাছের দাম। প্রকারভেদে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে বাজারে গিয়ে ক্ষুব্ধ ক্রেতা। ব্যবসায়ীদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমায় বেড়েছে দাম। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভোর থেকে শুরু হয় মাছ বিক্রির হাকডাক। তবে চাহিদার তুলনায় রাজশাহী শহরের নওদাপাড়া বাজারে বৃষ্টির কারণে নেই পর্যাপ্ত সরবরাহ। বৈরী আবহাওয়ায় নদ নদীতে জাল ফেলতে পারছেন না জেলেরা, এতে সরবরাহ কমেছে বাজারে। কেজিতে 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ প্রায় সব ধরনের মাছ। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে মাছের সরবরাহ কমের লেগে দাম বেশি পড়তেছে, এটা আমাদের ঢাকায় যা বিক্রি করতেও সমস্যা হচ্ছে। কিন্তু ব্যাপারীরও কষ্ট, যারা কিনবে তাদেরও কষ্ট। রুই গেন 50 টাকা 40 টাকা বেশি, মেরকা গেন, সিলভার গেন 20 টাকা বেশি কেজি পড়ছে। বৃষ্টির কারণে পর্যাপ্ত পরিমাণে আমদানি নাই, এই কারণে বাজার একটু বেশি। সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানিয়েছে মৎস্য আড়তদার সমিতি। মেঘটা কেটে গেলে চলছে নিম্নচাপ, এটা কেটে গেলে বাজারে মাছ হবে। মাছের আমদানি কোনো কমছে না, কিন্তু বৃষ্টিজনিত কারণে মাছের আমদানি নাই। নওদাপাড়া বাজারে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার মাছ কেনা বেচা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা স্মার্ট না হলে দারিদ্র্য বিমোচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ CIDDর চেয়ারম্যান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি। বুধবার বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন 2024-এর প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের যোগসূত্রকে কেন্দ্র করে তৈরি করা প্রতিবেদনটি তুলে ধরা হয়। প্রতিবেদনে 5টি কৌশলগত উপাদানের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য মোকাবিলার পথ নির্দেশনা দেওয়া হয়। বাজেটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগ এবং অর্থ বরাদ্দ না থাকার সমালোচনা করেন PKSF এর উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমেদ। বাজেটে দেখলাম ক্লাইমেট তো নাই। 7 লাখ 8 লাখ ইয়ার মধ্যে কোটি টাকার মধ্যে ক্লাইমেটে কিন্তু কত 100 কোটি। যখন আমরা এই নীতিগুলো নেব, দারিদ্র্য বিমোচন নীতি হোক বা ক্লাইমেট অ্যাডাপ্টেশন নীতিগুলো হোক, এগুলোকে কিন্তু এই 2 ডাইমেনশনটাকে একত্রিতভাবে সম্মিলিতভাবে দেখে আমরা যদি নীতিগুলো নিতে পারি, তাহলেই আমরা একটা সাস্টেনেবল অ্যাডাপ্টেবিলিটি এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা সাস্টেনেবল পভার্টি রিডাকশন এটা আমরা অর্জন করতে। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, পাকিস্তানের অনুরোধেই 2 দেশের সামরিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে মধ্যস্থতা হয়েছে, এমনটা ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন মোদী। তবে মোদীর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে প্রভাব রেখেছেন বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। টানা 4 দিন সংঘাতের পর 10 মে কার্যকর হয় যুদ্ধবিরতি। এরপর থেকেই ভারত পাকিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও ভারত কয়েকবার তা অস্বীকার করেছে। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ফোন দিয়ে জানিয়েছেন দুই দেশের সেনাবাহিনীর সরাসরি আলোচনার মাধ্যমেই থেমেছে সংঘাত। বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বলেছেন ওই সময়ে পাকিস্তানের সঙ্গে সংঘাত কিংবা ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য ইস্যুতে মার্কিন কোনো পক্ষের সঙ্গে ভারতের কোনো ধরনের আলাপই হয়নি। যুদ্ধবিরতির আলোচনাগুলো হয়েছে ভারত ও পাকিস্তানের বিদ্যমান সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে এবং পাকিস্তানের অনুরোধেই তা শুরু হয়। মোদী ট্রাম্পকে স্পষ্ট করে জানান, অতীতেও ভারত কখনো মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে 35 মিনিটের ফোন আলাপের পরও সংঘাত বন্ধের বিষয়ে নিজের আগের অবস্থানেই আছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্প আবারও দাবি করেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে প্রভাব রেখেছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ। টাইফুন উটিপের প্রভাবে টানা বর্ষণে ডুবে গেছে বাড়িঘর, ধসে পড়েছে সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় বুধবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির 1,80,000 বাসিন্দা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 68,000-এরও বেশি মানুষকে। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন অনেকে। এদিকে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে 10,000-এরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে, যারা ধ্বংসাবশেষ পরিষ্কার, সড়ক মেরামত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনঃস্থাপনের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে। শিগগিরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস। নিউ ইয়র্কে সদ্য নিয়োগপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এবং ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার সঙ্গে সাংবাদিকদের পরিচিতিমূলক সভায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সেবার মান আগের চেয়ে বেড়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে কূটনৈতিক মিশনগুলোতে পরিবর্তনের হাওয়া লাগে। নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নেন পেশাদার কূটনীতিক মোহাম্মদ মোজাম্মেল হক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে যোগ দেন সাংবাদিক গোলাম মোর্তজা। মঙ্গলবার নিউ ইয়র্কে কনসুলেট অফিসে পরিচিতি সভায় সাংবাদিকদের মুখোমুখি হন তারা। কনসাল জেনারেল বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে, দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। খুব শীঘ্রই আমাদের এখান থেকে এনআইডি কার্যক্রমটা শুরু হবে। তবে ভোট দিতে পারবে কি পারবে না এটা বোধহয় এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি, একটা নির্দেশনা আমরা পেয়ে যাব। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার বলেন, যুক্তরাষ্ট্রের প্রবাসীদের কনসুলেট সেবার মান আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানো, বিশ্বব্যাংক ও IMF এর ঋণ এবং অর্থায়নের ইস্যুগুলো নিয়েও কূটনীতিকরা কাজ করছেন জোরালোভাবে। যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে সমস্ত জায়গাতে এগিয়ে নেওয়া দরকার সেই জায়গাটিতে কাজ করা এবং সেই কাজগুলো খুব যোগ্যতার সঙ্গে করে যাওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনসাল জেনারেল ও প্রেস মিনিস্টার। এর আগে সবার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এই সময়টাতে বাংলাদেশ হাসানুজ্জামান সংবাদ, নিউ ইয়র্ক। কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য দেশটির বাহিরে যেতে প্রয়োজন হবে নিয়োগকর্তার ছাড়পত্র, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। এমনটাই জানিয়েছে দেশটির সরকার। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে। এতে নিশ্চিত হবে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপে শক্তিশালী হবে অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে অবস্থানরত বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে দেশটির সরকার। 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই আইন। কুয়েতের বাইরে যাওয়া বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে অনুমতি বা এক্সিট পারমিট, অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবেন না প্রবাসীরা।
নতুন নির্দেশনা অনুযায়ী দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়। নতুন আইনটি যথাযথ প্রয়োগের দাবি প্রবাসীদের। দুবাই, চায়না বিভিন্ন জায়গায় মাল আনার জন্য যা লাগে, ইমার্জেন্সি কোথাও যাওয়া লাগে, তো তখন আমরা কুয়েতিরা এখানে অবস্থান করে না, দেশের বাইরে অবস্থান করে, ব্যস্ত থাকে। আমাদের জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যারা কুয়েতে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে, ওদের জন্য এই আইনটা অনেক ভালো হয়েছে যে এখন থেকে ওদের কোনো ওয়ার্কার, ওদের কোনো টাকা পয়সা অথবা যিনি আসবাবপত্র কোনো কিছু চুরি করে বিক্রি করে দেশে যেতে পারতো না। এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশত্যাগ নিশ্চিত করা, শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা, পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সম্ভাবনা জাগালেও দলগত পারফরমেন্সের অভাবে বড় কোনো সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। শিরোপা জিততে হলে বারবার পরিবর্তন না করে একটা দল নিয়ে লম্বা সময় খেলতে হবে, এমন মন্তব্য করেছেন সাবেক লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিস মিস করছে বাংলাদেশ বলেও মত তার। তবে তাসকিন, নাহিদ রানার গতির ঝড়ে মুগ্ধ সাবেক এই লঙ্কান পেসার। শ্রীলঙ্কায় ধাম্মিকা প্রসাদের সঙ্গে কথা বলেছেন তারেক হাসান শিমুল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পদচারণা লম্বা সময়ের, অথচ এখন পর্যন্ত অর্জনের খাতায় নেই আইসিসি কিংবা মহাদেশীয় কোনো ট্রফি। বেশ কবার সম্ভাবনা জাগালেও তা মিলিয়ে গেছে ব্যর্থতার গল্পে। তবে নানা চড়াই উতরাই পেরিয়ে লঙ্কানরা ঠিকই পাচ্ছে সাফল্য। ট্রানজিশন পিরিয়ড পার করেছে শ্রীলঙ্কাও। বাংলাদেশ কেন এখানে পিছিয়ে? এর কারণ ব্যাখ্যা করলেন সাবেক লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। বাংলাদেশের মাটিতে অভিষেক হওয়া এই পেসার খোঁজ খবর রাখেন টাইগারদের। তার মতে প্রতিভা থাকলেও দলগত পারফরমেন্স আর অ্যাপ্লিকেশনের অভাব থাকায় বারবার পিছিয়ে যাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার অনেক বড় ক্রিকেটার অবসর নিয়েছে। একটা সময় খারাপ গেলেও তারা সেটি কাটিয়ে উঠেছে। বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ সবই আছে আমাদের। এখন লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশে অনেক প্রতিভা আছে। আমি মুশফিকের বড় ফ্যান, তার নিবেদন অনুকরণীয়। আরো অনেক ভালো ক্রিকেটার আছে বাংলাদেশে। ফলাফল পেতে হলে একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে, একটা দল নিয়ে লম্বা সময় খেলতে হবে। বারবার পরিবর্তন করলে দলের বন্ডিং নষ্ট হয়। আর বড় শিরোপা জিততে হলে সবার মাঝে বোঝাপড়া থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের মাঝে গতি দিয়ে সবার নজর কেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা, যা নজরে এসেছে ধাম্মিকার। তবে শুধু গতি নয়, নিয়মিত উইকেট নেয়ার দক্ষতা অর্জন করার পরামর্শ দিলেন নাহিদকে। তাসকিনের কথাও মনে করিয়ে দিলেন এই সাবেক লঙ্কান। নাহিদ রানা দারুণ গতির উপর বল করে, এটা বাংলাদেশের প্রাপ্তি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু গতি দিয়ে বল করলেই হবে না, উইকেট নেওয়ার দক্ষতাও থাকতে হবে। সে নতুন, ধীরে ধীরে আরো ভালো করবে। তবে পেস বোলিং এ তাসকিন বাংলাদেশকে বদলে দিয়েছে। তার বোলিং এ দারুণ নিয়ন্ত্রণ আছে। পেসারদের কথা বললে মাশরাফির কথাও বলতে হয়, যে পেসারদের পথ দেখিয়েছে। পালা বদলের পর থেকেই দলে নেই সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে এখনো সাকিবের অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন ধাম্মিকা প্রসাদ। সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারকে দলের বাইরে রাখায় অবাক এই লঙ্কান। সাকিব লিজেন্ড ক্রিকেটার, তার মতো অলরাউন্ডার কেন দলে নেই জানি না। তবে এই সময় তাকে বেশি প্রয়োজন ছিল। ছোট দলের সঙ্গেও বাংলাদেশ হারছে, সাকিবের সার্ভিস মিস করছে। যদিও একজন ক্রিকেটার সারা জীবন খেলবে না, তবে এখনো বেশ কিছুদিন সময় আছে সাকিবের খেলার। বাংলাদেশের চট্টগ্রাম হৃদয়ের কাছে ধাম্মিকা প্রসাদের। এই মাঠেই অভিষেক হয়েছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা। বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের শর্টার ভাষণের প্রস্তুতি। ইনডোরে পর্যাপ্ত জায়গার অভাব ঝুঁকি বাড়াচ্ছে ইনজুরির। আপাতত তাই নিজেদের ঝালিয়ে নিতে চট্টগ্রাম ক্যাম্পের দিকে তাকিয়ে ক্রিকেটাররা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে লঙ্কা দ্বীপে যাবেন তাসকিন, শেখ মেহেদিরা। লক্ষ্য সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসা। গল টেস্টে যখন চালকের আসনে বাংলাদেশ, তখন সীমিত ওভারের সিরিজের প্রস্তুতি চলছে
মিরপুরের হোম অফ ক্রিকেটে। তবে সে প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। এর মাঝেই নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ চালাচ্ছেন তাসকিন, হৃদয় কিংবা শেখ মেহেদিরা। ইনডোরে পর্যাপ্ত জায়গার অভাবে ইনজুরিতে পড়ার ঝুঁকি আছে, তবুও নানানভাবে নানান পন্থায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই। মাঠেও এরকম হইতে পারে, কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, আবার খেলা শুরু হয়। তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে, প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে, আবার আমরা ব্যাটিং করতেছি। তো আসলে এটা কিছু করার নাই। এটা অনিশ্চয়তা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তাসকিন আহমেদ। বুধবার তাকে দেখা গেছে ঠিক সেই পুরনো ছন্দে। শরীফুল, তানজিম সাকিবরাও ঘাম ঝরিয়েছেন। বোলিং শুরু না করলেও মোস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। উনি অনেক ভালো রিকভারি করেছে। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই। আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বোলিংয়ের। ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বোলিং করে, তো আশা করছি ফিজ ভাই ভালোভাবে কামব্যাক করবে। শ্রীলঙ্কায় লম্বা সফরের শুরুটা ভালোই করেছে টেস্ট দল। সাদা বলের স্কোয়াডের জন্য তা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে কিনা এমন প্রশ্নে তানজিদ তামিম ইতিবাচক। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে দারুণ কিছু করার আশা দ্বীপরাষ্ট্রে। বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে, আপনাদের ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো যেহেতু একটা খারাপ সময়ের ভেতর যে যাচ্ছিলাম, সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে, তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে। 20 তারিখ বন্দর নগরীতে পা রাখবে হোয়াইট বল স্কোয়াড। সেখানে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচে চূড়ান্ত হবে ওয়ানডে ও টি20 স্কোয়াড। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ক্রিকেটারদের অনেকেই ক্রিকেট বোর্ডে গেলেও কাজ করা হয়নি মোহাম্মদ রফিকের, যা নিয়ে আক্ষেপ রয়েছে তার। তবে আশা করছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যথাযথ সম্মান দেবেন তাকে, আর ডাক পেলে ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান রফিক। এরই মধ্যে একটা খসড়া পরিকল্পনা সাজিয়েছেন। সাবেক অলরাউন্ডারের বিশ্বাস 2 বছরের মধ্যে ঘরোয়া লিগের চেহারা বদলে দেওয়া সম্ভব। এত বছর ওখানে থাকতে পারবে, এইরকম পোস্টে থাকা যেতে, আমি তো 100 উপরে আল্লাহর মধ্যে খেলেছি, তাহলে তো আমার জায়গা হবে না কেন? আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকে 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। আকরাম, দুর্জয়, সুজন, নান্নু, বাশার, আতার আলী 97-এর আইসিসি ট্রফি জয়ী দলের অধিকাংশই ক্রিকেট বোর্ডে যুক্ত হয়েছেন বা এখনও আছেন, কিন্তু সে সময়ের অন্যতম সেরা পারফর্মার রফিক থেকে গেছেন আড়ালে। পাপন, ফারুকের পর বুলবুল। বিসিবির সভাপতির চেয়ারে এসেছে পরিবর্তন। রফিক অপেক্ষায় প্রাপ্য সম্মান দিয়ে ডেকে নেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদি বিসিবি মনে করে যে না, রফিককে দিয়ে কিছু কাজ হবে, এই জায়গাটা আমার পূরণ হবে, তো ইনশাআল্লাহ ওই জায়গাটা আমি পূরণ করে দিতে পারবো। মাঠে কাজ করব, কোচিং করব, আর এই ধরনের প্ল্যানিং করে দেব। তবে বুলবুলের বোর্ড ডাকলে মাঠে কাজ করতে চান সাবেক অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট নিয়ে আফসোসের শেষ নেই তার, সেটার জন্য যথেষ্ট কারণও রয়েছে। দেশের ক্রিকেটের দুঃখ ঘরোয়া লিগ। অনেকেই ডিপিএল, এনসিএল সহ ডোমেস্টিক স্ট্রাকচারকে তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করেন। দুরবস্থার কথা সবাই জানেন, মানেন, কিন্তু সঠিক পথে আনতে কেউ যথাযথ পদক্ষেপ নেন না। দীর্ঘদিনের প্রশ্ন, বেড়ালের গলায় ঘণ্টা পরাবে কে? ঘরোয়া লিগ নিয়ে চরম হতাশার মাঝে মোহাম্মদ রফিকের এমন কথা আবারও আশাবাদী করে তুলবে নিঃস্বার্থভাবে দেশের ক্রিকেটকে লালন করা মানুষগুলোকে। এই মান মনে করে আমি জিরো বলবো, আমি জিরো দিবে ওইটাতে আমি মনে করি একটা পিকনিকের মতন হচ্ছে। কোন প্ল্যানিংয়ে একটা বাংলাদেশি ক্রিকেট ডেভেলপ হচ্ছে আমাদের দেখান তো একটা খাতা কলমে। ডোমেস্টিকে দেখা যায় কোনো ক্লাব দেখেন বেশি 10 দিন আগে প্র্যাকটিস আরম্ভ হয়, তো 10 দিনে আপনি কি ফিটনেসটা পাবেন? মিনিমাম মনে করেন আপনি 3 মাস খেলা হোক বা 3.5 মাস খেলা হোক, প্লেয়ারগুলো কিন্তু সারা বছর 365 দিন কিন্তু ব্যস্ত থাকবে ক্রিকেট নিয়ে। এই জায়গাটা ডেভেলপ হলে কিন্তু স্ট্রং, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যা স্ট্রং হবে। ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে ফ্যাসিলিটিস বাড়াতে বিসিবিকে সহায়তার আহ্বান জানান মোহাম্মদ রফিক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। 3 বছর পর খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। 2025 আসরের জন্য অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার অলরাউন্ডার। এর আগে সিপিএলে 3 ফ্র্যাঞ্চাইজির হয়ে 5টি মৌসুম খেলেছেন সাকিব। শেষবার খেলেছিলেন 2022 আসরে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের অভিষেক আসরেই রেকর্ড গড়েছিলেন সাকিব। বার্বাডোস রয়্যালসের হয়ে সেবার 6 রানে 6 উইকেট দখল করেছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। সিপিএল এর ইতিহাসে সেই রেকর্ড ভাঙতে পারেননি কোনো বোলার।
এখনও চূড়ান্ত হয়নি অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হংকং ম্যাচের ভেন্যু, তবে শিগগিরই ভেন্যু চূড়ান্ত হবে আশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এরপরেই কাজ শুরু করবে কম্পিটিশনস কমিটি। এদিকে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়াম সংস্কার কাজ, এজন্য ফিফার পর্যবেক্ষণ দলকে দায়ী করছে বাফুফে। দেশের ফুটবল পুনর্জাগরণের এক অবিচ্ছেদ্য অংশ জাতীয় স্টেডিয়াম ঢাকা। দর্শকদের সঙ্গে ফুটবলের মেলবন্ধনে যার অবদান অতুলনীয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যেখানে হাজারো সমর্থকের গর্জন ফুটবল উন্মাদনাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এ বছর এশিয়ান কাপ বাছাইয়ের আরও দুটি হোম ম্যাচ আছে বাংলাদেশের। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ, 1 মাস পর ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ হংকং ম্যাচের ভেন্যু নির্ধারণ করেনি বাফুফে। ভারতের বিপক্ষে ম্যাচ সিলেটে আয়োজনের কথা শোনা গেলেও সেখান থেকে সরে এসে জাতীয় স্টেডিয়ামে হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটি। তাই হংকং ম্যাচ চলে যেতে পারে ঢাকার বাইরে। এ নিয়ে হয়েছে আলোচনাও। বাফুফের তালিকায় আছে জাতীয় স্টেডিয়ামেও, তবে এর আগে পরিবর্তন হবে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের ঘাস। কোনো ডিক্লারেশন পাইনি। কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটেও প্রস্তুত রয়েছে। ঢাকা স্টেডিয়ামের মাঠ নতুন করে ঘাস লাগানোর একটা প্রক্রিয়া আমাদের চলমান। এদিকে দেশের ফুটবলের বিপদের বন্ধু কমলাপুর স্টেডিয়াম। মাঠ সংকটের কারণে মেয়েদের লিগ সহ অনেক বয়সভিত্তিক টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। ফিফার অর্থায়নে নতুন করে টার্ফ প্রতিস্থাপনের কাজ চলছে, যা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। তবে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়াম সংস্কার কাজ। এর জন্য ফিফার পর্যবেক্ষণ দলকে দুষছে বাফুফে। টাইমলাইন অনুযায়ী কিন্তু মাঠটা এখনো শেষ হয়নি, বিকজ হলো এটা ফার্স্ট যখন ফিফার বিশেষ এসেছিলেন তাদের ধারণা ছিল সাববেসটা ভালো আছে, আগস্টের শেষে সম্পূর্ণ কাজ শেষ হবে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে আটকে আছে কমলাপুর ও বাফুফে একাডেমির মাঠের টার্ফ। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত টার্ফ ঢাকায় আনার কথা জানান বাফুফে সাধারণ সম্পাদক। 10-15 দিনের মধ্যে হয়তো তারা ঢাকায় চলে আসবে টার্ফটা। ফিফার প্রায় 10 কোটি টাকা অর্থ বরাদ্দের এই প্রকল্পে নতুন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অফ সিজনে ছুটি কাটাতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বার্সেলোনার ইয়াংস্টার লামিন ইয়ামাল। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, ইতালিতে নিজের চেয়ে 13 বছর বয়সী বড় মডেল ও ইনফ্লুয়েন্সার ফাতি ভাজেকের সঙ্গে অবকাশ যাপন করেছেন 17 বছর বয়সী এই ফুটবলার। ছুটি কাটানোর সময় ইয়ামাল ও ফাতির বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে তারা। এদিকে বার্সা তারকার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর হত্যার হুমকি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ফাতি ভাজকেজ। ফিফা ক্লাব বিশ্বকাপে দল সুযোগ না পাওয়ায় লম্বা ছুটিতে বার্সেলোনা ইয়াংস্টার লামিন ইয়ামাল ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত মৌসুম শেষে অবকাশ যাপন করতে প্রথমে ইতালিতে যান এই তারকা। তবে সেখানেই বিতর্কের জন্ম দিয়েছেন বার্সেলোনার 17 বছর বয়সী এই উইঙ্গার। ইতালির এক রিসোর্টের সুইমিং পুলের পাশে বিশ্রাম নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন লামিন ইয়ামাল। এর 2-1 দিন পর একই স্থানের আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাজকেজ। বিষয়টি নজরে আসে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর। ছবি দুটি নিয়ে গবেষণায় বসে তারা, মিলিয়ে ফেলে 2-4। ছুটি কাটাতে একই স্থানে অবস্থান করছেন 17 বছর বয়সী লামিন ইয়ামাল ও 30 বছর বয়সী ফাতি ভাজকেজ। তারা এও দাবি করে নিজের চেয়ে 13 বছর বয়সী এই মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বার্সা তারকা। তবে লামিন ইয়ামাল ও ফাতি ভাজকেজের প্রেমের বিষয়ে প্রমাণ নিয়ে হাজির আরেক স্প্যানিশ সাময়িকী লেকচারাস। তাদের কাভার ফটোতে ফাতি ও ইয়ামালের অন্তরঙ্গ ছবি প্রকাশ করে সাময়িকীটি। এছাড়া আরও একটি ছবিতে দেখা যায় স্পিডবোট চালানো অবস্থায় ইয়ামালকে জড়িয়ে ধরে আছেন ফাতি। ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ায় হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন স্প্যানিশ মডেল। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এমন অভিযোগই করেন এই ইনফ্লুয়েন্সার। স্পেনের গালিসিয়া জন্মগ্রহণ করা ফাতি ভাজকেজের পুরো নাম ফাতিমা ভাজকেজ দস সান্তোস। মডেলিং এর পাশাপাশি একটি বইও লিখেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ফাতির ইউটিউবে রয়েছে 10 লাখ সাবস্ক্রাইবার। এছাড়া তার ইনস্টাগ্রামে 4 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খুলেননি বার্সা স্টার লামিন ইয়ামাল। এর আগে অ্যালেক্স পাদিয়া নামে এক
তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। গত বছর ইউরো জয়ের পর তাকে সবার সামনে নিয়ে আসেন ইয়ামাল। তবে দুজনের সম্পর্ক টেকেনি বেশি দিন। কারণ হিসাবে বাদিয়ার অতিলোভকে দায়ী করেছেন বার্সা স্টার। ইতালিতে কয়েকদিন অবকাশ কাটিয়ে এখন ব্রাজিলে আছেন ইয়ামাল। বর্তমানে সাও পাওলোতে আছেন বার্সা তারকা। ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি খুব শিগগিরই নিজের আইডল নেইমার জুনিয়রের সঙ্গে দেখা করবেন লামিন ইয়ামাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতায় যশোর থেকে ইয়েস কার্ড পেয়েছেন 4 জেলার 59 জন খুদে সাঁতারু। এর মধ্যে 43 জন বালক ও 16 বালিকা নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার 200-র বেশি সাঁতারুর মধ্য থেকে তাদের বাছাই করা হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়। দেশের প্রতিটি জেলা থেকে প্রতিভাবান সাঁতারুর খোঁজে 15টি ভেনিউতে সাঁতারু বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় 600 উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান, ইসরায়েল। তেল আবিবে তেহরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধে জড়ানোর প্রশ্নে এখনও সিদ্ধান্ত নেননি ট্রাম্প। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। চাইলেন দেশবাসীর দোয়া। অনিয়ম দুর্নীতিতে ডুবেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর্থিক কেলেঙ্কারি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিলেছে সাবেক 2 ভিসির বিরুদ্ধে। শাস্তি নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। 2027 সালে নতুন কারিকুলাম শুরু হবে 6ষ্ঠ শ্রেণী থেকে। অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় প্রবর্তনের দাবি। শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার পরামর্শ। পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব। দারিদ্র্য কেড়ে নিচ্ছে দুরন্ত শৈশব। চলতি বছরের মধ্যেই বন্ধের নির্দেশনা থাকলেও বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়।